হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি SQL সার্ভার অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ইন SQL বা ট্রানজ্যাকশন। সো বেসিক্যালি ট্রানজ্যাকশন জিনিসটা কি সেটা বোঝার আগে আমরা একটু দুটো সিনারিও দেখে আসব। সো ফার্স্ট অফ অল, ধরুন আমার কাছে দুইজন ইউজার আছে, একজন হচ্ছে ইউজার ওয়ান এবং একজন ইউজার টু। ইউজার ওয়ানের ইনিশিয়াল ব্যালেন্স, এই যে আমরা এখানে একটা ব্যালেন্স টেবিল দেখতে পাচ্ছি, এখানে ইউজার ওয়ানের ইনিশিয়াল ব্যালেন্স $500, 500, এবং ইউজার টু এর 150। সো ইউজার ওয়ান $300 ইউজার টুকে ট্রান্সফার করবে। সো খুবই সিম্পল একটা সিনারিও, বেসিক কিছু ট্রানজ্যাকশন। তো এইটা যখন ঘটতে থাকে তখন ব্যাপারটা কিভাবে ঘটে আমরা একটু খেয়াল করি। সো যখনই এই ইউজার ওয়ান ইউজার টুকে কোনো ডেটা পাঠাচ্ছে তখন আসলে কি হয় খেয়াল করুন। ইউজার ওয়ানে যে ব্যালেন্স আছে সেটা 200 হয়ে যায়, কারণ 500 মাইনাস 300 200 হয়ে গেল। প্রথমে ব্যালেন্সটা আপডেট হলো, অর্থাৎ ব্যালেন্স টেবিলে একটা আপডেট করিয়া চললো। দেন আমরা যদি ট্রানজ্যাকশনে দেখি, যেখানে আসলে যে কোনো ধরনের ট্রানজ্যাকশনে সে রেকর্ড রাখে, সেই ট্রানজ্যাকশনে একটা একটা অ্যামাউন্ট পড়লো, একটা রো ইনসার্ট হলো, সেটা হচ্ছে ইউজার ওয়ানের জন্য অ্যামাউন্ট হয়েছে -3, অর্থাৎ তার অ্যাকাউন্টে -300 এই ডলারটা যোগ হয়েছে, বা আসলে $300 বিয়োগ হয়েছে, একই কথা। সো এই অবস্থায় আছে। তাহলে ইউজার ওয়ানের ডেটাটা ঠিক আছে। নেক্সট যখন ইউজার টু এই ডেটাটা রিসিভ করবে তখন কি হবে, ইউজার টু এর জন্য একটা ট্রানজ্যাকশন হবে, সেটা হচ্ছে যে ইউজার টু $300 তার অ্যাড হয়েছে এবং তার সাথে সাথে তার ইনিশিয়াল ব্যালেন্সটা 450 হয়ে যাবে। খুবই সিম্পল একটা ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা টেবিলে দুটো ইনসার্ট হবে এবং একটা টেবিলে দুটো আপডেট হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই পুরো প্রসেসটাতে আমরা একটু দেখি। ধরুন প্রসেসটা আবার প্রথম থেকে শুরু হচ্ছে, ইউজারের থেকে 500 থেকে সেটা 300 200 হয়ে গেল, একটা এন্ট্রি পড়লো, এখানে এসে আরেকটা এন্ট্রি পড়লো, অর্থাৎ ইউজার টু রিসিভ করলো। কিন্তু এই সময় ইউজার টু এর ডেটাটাই যে আমরা এখানে আপডেট করছিলাম, আপডেট করতে গিয়ে এখানে একটা এরর হলো। সেই সময় আসলে কি হবে আমরা জানি যে এরর হ্যান্ডেল করার জন্য আমরা চাইলে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে পারি। সো ট্রাই ক্যাচ ব্লক কিভাবে ইউজ করতে হয় সেটা যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে পারি, কিন্তু ট্রাই ক্যাচ ব্লক আসলে কি করবে, আমাকে ওই যে এররটা হলো সেই এররের পর সে আমাকে সেফলি বের হয়ে যেতে হেল্প করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খেয়াল করুন, এই অবস্থায় আমরা যদি একটু দেখি, ধরুন এররের পরে এই অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ এখন খেয়াল করুন ইউজার ওয়ানের ব্যালেন্স হচ্ছে এখন 200 এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মিলে যাচ্ছে, তার $300 একটা হচ্ছে ট্রানজ্যাকশন আছে। ইউজার টু এর 150, অথচ তার দেখা যাচ্ছে যে সে $300 পেয়েছে, কিন্তু তার ব্যালেন্স আপডেট হয়নি। এটা কিন্তু আমাদের ডেটাতে একটা ইনকনসিস্টেন্সি নিয়ে আসলো। এটা আমাদের ডেটাবেজের যে বেসিক অ্যাসিড প্রপার্টি ACID, এই অ্যাসিড প্রপার্টিতে ঠিক আছে সিতে যে কনসিস্টেন্সির ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাকে কিন্তু ভায়োলেট করে। তাহলে এই সিচুয়েশন আমাদের আসলে কি করা দরকার ছিল, আমাদের যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে যে কাজগুলো হয়েছে একটু আগে সেগুলোকে রোল ব্যাক করা, অর্থাৎ এই যে $300 একটা ট্রানজ্যাকশন হয়েছে সেটা চলে যাওয়া, এই $300 ট্রানজ্যাকশনটা ফিরিয়ে দেয়া এবং ইউজার ওয়ানের ডেটাটাকে আপডেট করে আগের অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ পুরো ব্যাপারটা হলে হবে, না হলে কিছুই হবে না। দ্যাট ইজ হোয়াট অ্যাটমিসিটি বা অ্যাসিডের যেটা এই অ্যাটমিসিটিটা মিন করে। এই অ্যাসিড প্রপার্টির প্রত্যেকটা আসলে কি মিন করে সেটা দিয়ে আমি আমার এই প্লেলিস্টের বাইরে একটা ভিডিও তৈরি করব। সো সেটা দেখার জন্য অনুরোধ থাকবে। ওকে, সো এই একটা সিনারিও যেখানে আমাদের আসলে একটা প্রবলেম হয়, কয়েকটা স্টেপের মাঝখানে একটা স্টেপ যদি মিস হয় বাকি স্টেপগুলোতে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হয়। ওকে, আমরা এবার নেক্সট সিনারিওটা একটু দেখব। নেক্সট সিনারিওতে হচ্ছে আমার এখানে একটা ধরে নেই একটা স্টোর বা একটা অনলাইন শপ যেখানে 4টা প্রোডাক্ট আছে। এখন ইউজার ওয়ান সেখান থেকে 3টা প্রোডাক্ট অর্ডার করলো, ফাইন। তার মানে এখন এর স্টক কত হওয়ার কথা, এর স্টক হচ্ছে এখন 1 হওয়ার কথা। পুরো ট্রানজ্যাকশনটা শেষ হওয়ার আগে, কারণ আমরা জানি যে একটা অনলাইন সিস্টেমে যখন প্রচন্ড চাপ থাকে তখন আসলে প্রতি মিলি সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে আসলে ট্রানজ্যাকশন আসতে থাকে বা নতুন নতুন রিকোয়েস্ট আসতে থাকে। সো বাইরে থেকে একজন যদি দুটো প্রোডাক্ট অর্ডার করে তখন একটা ইনকনসিস্টেন্সি দেখা যাবে, কারণ প্রথমত সিস্টেম এখন পর্যন্ত দেখাচ্ছে 4টা প্রোডাক্টই আছে। কেন? কারণ ইউজার ওয়ান যে 3টা প্রোডাক্ট নিয়ে নিচ্ছে সেই পুরো ট্রানজ্যাকশনটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তার মাঝখানে যখন আরো দুটো অর্ডার আসছে সিস্টেম দেখবে ওকে আমার কাছে তো 4টা প্রোডাক্ট আছে, তাহলে আমি একেও দুটো কনফার্ম করে দেই। ব্যাপারটা হচ্ছে আপনার প্রোডাক্ট আছে 4টা কিন্তু আসলে আপনার ইউজারের ডিমান্ড হচ্ছে 5টা।
সিস্টেম আপনাকে অলওয়েজই দেখাচ্ছে যে হ্যাঁ 4টা অ্যাভেলেবল আছে। এটা কিন্তু আসলে একটা সিস্টেমের জন্য, একটা বিজনেস সিস্টেমে একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট করবে। সো এই যে সিনারিওগুলো, এই সিনারিওগুলোর ক্ষেত্রে আমাদের কি করা উচিত ছিল? এই সিনারিওতে আমাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে যে যখন একজন ইউজার তার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করছে, অর্থাৎ একজন ইউজার যখন তার পুরো একটা সিস্টেম, একটা ফ্লো কমপ্লিট করছে, সেই ফ্লোর মাঝখানে এই টেবিলটাকে আসলে লক করে রাখা দরকার ছিল। অর্থাৎ এই টেবিলে যেই অ্যাক্সেস করবে তাকে সে কিছুক্ষণ কিউতে রাখবে বা ওয়েটে রাখবে। পুরো কাজটা শেষ হবে, পুরো ফ্লোটা শেষ হবে, তার পরবর্তীতে আপনাকে এই সেকেন্ড ইউজারকে টেবিলটার অ্যাকচুয়াল ডেটাটা দেখাবে। খেয়াল করুন, আমি কিন্তু বারবার পুরো জিনিসটা ব্যাখ্যা করতে গিয়ে ট্রানজ্যাকশন ওয়ার্ডটা ব্যবহার করছি। এটার রিজন কি? কারণ হচ্ছে এই যে আমি বলছি যে একটা সিস্টেমে পুরো একটা ফ্লো, এই ফ্লোতে কয়েকটা কাজ রয়েছে। ইউজার একবার চেক করবে অ্যাভেলেবল আছে কিনা, দেন তাকে একটা সিলেক্ট করে জানাবে, দেন সে 3টা অর্ডার করলো, সেই 3টা এখান থেকে রিডিউস হবে, পুরোটা কনফার্ম হবে, তারপরে অ্যাকচুয়ালি সে স্টক আপডেট করবে। এই যে অনেকগুলো কাজ, এই অনেকগুলো টাস্কের একটা কম্বিনেশনই হচ্ছে একটা ট্রানজ্যাকশন। সো তাহলে হোয়াট ইজ ট্রানজ্যাকশন? গ্রুপ অফ টাস্কস পারফর্মড অন আ ডেটাবেস। সো একটা গ্রুপ অফ টাস্ক যেটা আসলে ডেটাবেস পারফর্ম করে, ওয়ার্কস অ্যাজ আ সিঙ্গেল লজিক্যাল ইউনিট। অর্থাৎ আমি একটু আগে বলছিলাম যে আমাদের ফার্স্ট সিনারিওতে একজন ডেটা ট্রান্সফার করলো, সেখানে যে 2টা ইনসার্টের কাজ হচ্ছে এবং 2টা আপডেটের কাজ হচ্ছে, এই পুরো কাজটা আসলে একটা সিম্পল লজিক্যাল ইউনিট হিসেবে কাজ করবে। অর্থাৎ পুরো জিনিসটা একটা ইউনিট হবে, নট 4টা আলাদা কোয়েরি। ইট শুড বি ওয়ার্কিং লাইক এ সিঙ্গেল কোয়েরি। ওকে, নেক্সট, অপরচুনিটি টু আনডু টাস্ক। এটা কি বলে? এটা বলে যে ট্রানজেকশন আমাদেরকে আসলে এই ক্ষমতা দেয় যে যদি কোথাও কোনো এরর পাও, সেই ক্ষেত্রে পুরো জিনিসটাকে তুমি আনডু করে দাও। ট্রানজেকশনের বিভিন্ন পার্ট থাকে, কমিট, তারপরে হচ্ছে রোল ব্যাক। সো আমরা কোন একটা জিনিস, ট্রানজেকশন কি করে, ট্রানজেকশনের একটা জিনিস শুরু হলো, অর্থাৎ কিছু কাজ শুরু হলো। নেক্সট হচ্ছে কমিট। আমি যখন কমিট দিব, শুধুমাত্র তখনই আসলে ট্রানজেকশন পুরো কাজটা ডেটাবেজে করে। অর্থাৎ তার মানে ট্রানজেকশন আসলে কি করে? ট্রানজেকশন যেটা করে, আমি যখন কোনো একটা ট্রানজেকশন স্টার্ট করে তার ভিতরে কোনো কাজ করতে থাকি, সে রিয়েল ডেটাবেজে বা ফিজিক্যাল মেমোরিতে কোনো ইম্প্যাক্ট ফেলে না। সে ভার্চুয়াল মেমোরিতে কাজগুলো করতে পারে, বা ভার্চুয়াল একটা জায়গায় সে আপডেটের কাজগুলো করতে থাকে, যা যা ক্যালকুলেশন আছে সেগুলো করতে থাকে এবং সেই মুহূর্তে শো করে ভার্চুয়াল স্পেস থেকে। বাট যখন আমি কমিট দিচ্ছি, সে সাথে সাথে সেই চেঞ্জগুলোকে সরাসরি ডেটাবেজে ফেলে দেয়। এই জিনিসটা অনেকটা আসলে গিট যেভাবে কাজ করে তার সাথে রিলেটেড। সো আপনাদের যদি গিট নিয়ে প্রবলেম থাকে, সামনের সপ্তাহে আমার গিটের একটা ফুল বাংলা টিউটোরিয়াল আসছে। পুরো প্লেলিস্টে কয়েকটা ভিডিও আপলোড হবে নেক্সট উইক থেকে, গিটের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি গিট নিয়ে কোনো সমস্যা থাকবে না। কমিট করলে চেঞ্জটা অ্যাকচুয়ালি ডেটাবেজে ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড রোলব্যাক কি? রোলব্যাক হচ্ছে আমি যদি মনে করি যে কোনো সময় আমার এরর হয়েছে, তখন আমি পুরো জিনিসটাকে রোলব্যাক করতে পারি। রোলব্যাক মানে হচ্ছে এতক্ষণ পর্যন্ত তুমি যে যে কাজগুলো করেছো সেই কাজগুলোকে তুমি আনডু করো। অর্থাৎ সিম্পলি এটা ডেটাবেজের জন্য কোনো ব্যাপার না, কারণ সে ভার্চুয়াল জায়গাতেই কাজ করছিল, সে ভার্চুয়াল স্পেসটাকে পুরোপুরি মুছে ফেলে, ফিজিক্যাল জায়গাতে কোনো ইম্প্যাক্ট সে ফেলে না। সুতরাং আমরা যখনই ট্রানজেকশন নিয়ে কাজ করব, মেক শিওর করতে হবে আমি কমিট দিচ্ছি, আদারওয়াইজ আমার রিয়েল ডেটাবেজে কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো চলুন এবার একটু এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে যাই এবং রিয়েল লাইফে কিছু কাজ করে দেখি ট্রানজেকশন কিভাবে কাজ করে এবং আদৌ কাজ করে কিনা। আমি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে এসেছি। এখানে আমার একটা টেবিল আছে, প্রোডাক্ট টেবিল। সো আমি প্রোডাক্ট টেবিলটা এখানে সিলেক্ট করেছি এবং আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্রোডাক্টের ডেটা আছে। সিম্পলি প্রোডাক্টের আইডি, নেম, ব্র্যান্ড, রিসিভ ডেট, স্টক, প্রাইস, অনেক কিছু আছে। সো এখন আমরা যেটা করব, এই যে প্রোডাক্টটা, যে কোনো একটা প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল যে প্রথম প্রোডাক্টটা যার আইডি 25, তার প্রাইসটাকে আমরা চেঞ্জ করব। ধরুন এখানে 390 আছে, আমরা এটাকে সে ফর এক্সাম্পল 500 করে দেব। ওকে, সো এখন আমরা যদি এটা এই কোয়েরিটা চালাই, আমাকে সে অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, এতগুলো রো দেখাচ্ছে কারণ এটার এগেইনস্টে আসলে ট্রিগার লেখা আছে। সো আলটিমেটলি আমাকে দেখতে পাচ্ছি আপডেট হচ্ছে। আমরা অন্য একটা উইন্ডোতে গিয়ে এক্স্যাক্ট এই কোয়েরিটা চালিয়ে দেখব যে হ্যাঁ, প্রোডাক্ট আইডি 25-এর জন্য আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখন 500। সো এখানে ট্রানজেকশন আসলে কিভাবে কাজ করে? সো খেয়াল করুন, রিয়েল লাইফ সিস্টেমে আপনি যখন একটা কিছু করছেন, তখন পুরো জিনিসটাকে ট্রানজ্যাকশনে রাখাটা কেন প্রয়োজন এবং ট্রানজ্যাকশনে থাকলে ব্যাপারটা কিভাবে কাজ করে আমরা এখন দেখব। ধরুন এই যে আপডেট কোয়েরিটা, এটাকে আমরা ট্রানজ্যাকশনের মধ্যে চালাবো। সো ট্রানজ্যাকশন স্টার্ট করতে গেলে আমাদের কি করতে হয়? আমরা লিখি বেসিক্যালি বিগিন ট্রানজ্যাকশন। সো বিগিন ট্রানজ্যাকশন অর্থাৎ সে এরপরে যা যা কোয়েরি চলবে, যতক্ষণ না পর্যন্ত আমি ট্রানজ্যাকশন কমিট করছি কিংবা রোল ব্যাক করছি, ততক্ষণ পর্যন্ত সে
পরের সব কাজকে ট্রানজ্যাকশন ধরতে থাকবে। এখন খেয়াল করুন, ধরুন আমাদের মোবাইল এন্ড কিংবা ওয়েব এন্ড থেকে কোনো একটা রিকোয়েস্ট এসছে ডেটাবেজে। রিকোয়েস্টটা কি বলা হচ্ছে যে প্রোডাক্ট আইডি যার 25 তার প্রাইসটাকে 399 করে ফেলতে হবে। ওকে, সো পুরো জিনিসটাকে ট্রানজ্যাকশনের মধ্যে হতে হবে, কারণ এরপরে আমরা তো আসলে আরো অনেক কিছু করতে পারি। সো আমরা এখন কি করব, এটাকে চালাবো। সো আমাকে দেখাচ্ছে যে রো আপডেটেড, ফাইন। সো আমি যদি এখন এটা চালাই, খেয়াল করুন আমাকে দেখাচ্ছে যে প্রোডাক্ট আইডি 399, যে প্রোডাক্ট আইডি 25 যার জন্য 399। সো ব্যাপারটা হচ্ছে যে কি হচ্ছে খেয়াল করুন, আমি আপডেট করেছি এবং আপডেটের পর আমি সিলেক্ট করে চালিয়ে আপডেট পাচ্ছি, এটাই তো হওয়ার কথা। এবার আমরা যেটা করি সেটা হচ্ছে যে আরেকটা কানেকশনে যাই, অন্য একটা উইন্ডোতে যাচ্ছি। ধরুন আরেকটা ক্লায়েন্ট এন্ড থেকে সেম ডেটাবেজে আরেকটা রিকোয়েস্ট এসছে, সে আসলে ওই প্রোডাক্টের প্রাইসটা জানতে চায়। সো সে এরকম একটা কুইরি করছে, একটা সিলেক্ট কুইরি। আমি যদি খেয়াল করুন, একটা প্রোডাক্টের আইডি আসতে যেখানে আমার মাত্র 10-15টা বা 20টা ডেটা আছে, সেখানে খেয়াল করুন এই যে 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড ধরে চলছে, এত টাইম লাগার কখনোই কথা না। রিজনটা কি? রিজনটা হচ্ছে যখন আমি ট্রানজ্যাকশন শুরু করি, সাথে সাথে ট্রানজ্যাকশন এই টেবিলটাকে লক করে ফেলে, অর্থাৎ প্রোডাক্ট টেবিলটাকে সে লক করে ফেলেছে। তার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার ট্রানজ্যাকশন এন্ড না হবে বা ট্রানজ্যাকশনের কোনো একটা গতি না হবে, কমিট কিংবা রোলব্যাক না দেওয়া হবে, আমি অন্য কাউকে এই টেবিলে অ্যাক্সেস দিব না। সো তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা কি করছে, এটা হচ্ছে ডিফারেন্ট পার্সন একই সময়ে যেন হচ্ছে গিয়ে ভুল ডাটা না দেখে সেটা মেক শিওর করছে। অন্য একজনকে সে কিউতে রেখে দেবে, ভাই তুমি পরে দেখো কিন্তু ঠিক ডাটাটা দেখো। তাহলে এই অবস্থায় এখনো কিন্তু আমার ট্রানজ্যাকশন বিগিন আছে, আমি কিন্তু এন্ড করিনি। কিন্তু আমার যদি এমন হয় যে আমার এখন আসলে সিম্পল একটা সিলেক্ট কুইরি, আমার দেখা অবশ্যই দরকার যে এখন এখন কি অবস্থা টেবিলের, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আইসোলেশন লেভেলটাকে চেঞ্জ করতে পারি। আইসোলেশন লেভেল কি এবং কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। আমি ইন ডেপথে এসকিউএল সার্ভারের আইসোলেশন লেভেল নিয়ে কথা বলবো। বাট ইনিশিয়ালি আমরা এখন দেখি সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইসোলেশন লেভেল রিড আনকমিটেড। সো বেসিক্যালি এটা আসলে কি বলছে, এটা বলছে যে এই যে কানেকশনটা, অর্থাৎ এই উইন্ডোটা যে কানেকশনটা ক্রিয়েট করেছে, যেটা বেসিক্যালি রেপ্লিকেট করে বাইরে থেকে আসা এক একটা কানেকশনের সাথে। সো এই কানেকশনটার জন্য আইসোলেশন লেভেল হবে রিড আনকমিটেড, অর্থাৎ তুমি এই রিকোয়েস্টটা দিয়ে যে কোনো আনকমিটেড ডাটাও দেখতে পারবা। আনকমিটেড ডাটা বলতে কি বোঝায়, এই যে আমি এখানে একটা ট্রানজ্যাকশন শুরু করেছি, আমি একটা আপডেট করেছি কিন্তু এটা আমি কমিট করি নাই, ফিজিক্যাল মেমোরিতে আমি এখন পর্যন্ত কোনো চেঞ্জ আনি নাই, এই আনকমিটেড অবস্থায়ও ডেটাটার কি সেটা আমি দেখতে পাবো। তাহলে খেয়াল করুন আমি কিন্তু এখানে আপডেট করেছি 399। সো এখন আমি যদি এই পুরো জিনিসটাকে চালাই, আমি কিন্তু প্রাইস 399ই দেখতে পাচ্ছি। ওকে, সো এবার ধরে নেই যে আমার এখানে কোনো একটা এরর হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, ট্রানজ্যাকশন রোল ব্যাক করতে হবে। সো রোল ব্যাক ট্রানজ্যাকশন। সো আমি যদি এখন সিম্পলি রোল ব্যাক ট্রানজ্যাকশনটা চালাই, সে আমাকে বলছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমি যদি আরেকটা নিউ কানেকশন আনি, এনে সেখানে যদি আমি দেখার চেষ্টা করি এই প্রোডাক্টটার প্রাইস কত, সে আমাকে কিন্তু 500ই দেখাচ্ছে। কেন? কারণ খেয়াল করুন এটা এই কুইরিটা আপডেট করতে যাচ্ছিল 399, কিন্তু দিন শেষে সে করতে পারেনি। আমি তাকে বলেছি ভাই তুমি যা যা করছো সেগুলোকে রোল ব্যাক করো, তাই সে আবার আগের ডাটা যেটা প্রাইস 500ই আবার ব্যাক গেছে। সুতরাং আমি এখন যে কোনো কানেকশন থেকেই যদি রিড করি সে আমাকে 500ই দেখাবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এগেইন আমি আবার আপডেট করার ট্রাই করব। আমি একটা ট্রানজ্যাকশন বিগিন করলাম এবং একটা রাইট করলাম, আপডেট করলাম, দুঃখিত। এবার আমি যেটা করব, আমি রোল ব্যাক ট্রানজ্যাকশন না করে আমি বলবো যে এবার কোনো ভুল হয়নি, তাহলে কমিট ট্রানজ্যাকশন। সো এটা যদি আমি এখন চালাই, ও বলছে যে সাকসেসফুলি। সো এখন আসলে কি হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যেখান থেকেই সিলেক্ট করি না কেন আমি 399 দেখতে পাচ্ছি। কেন? কারণ আমি বলেছি যে এই যে আপডেট কুইরিটা হচ্ছে সেটা করো এবং এটাকে কমিট করো, অর্থাৎ ফিজিক্যাল মেমোরিতে সে একটা ছাপ ফেলে দিয়েছে যে হ্যাঁ এখন যেই এটাকে রিড করুক না কেন ফিজিক্যাল মেমোরিতে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, অ্যাকচুয়াল ডেটাবেজে প্রাইসটা আপডেট হয়ে গেছে, এখন সে সব জায়গাতেই আমাকে সেম প্রাইসটাই দেখাবে। ওকে, সো এই ছিল হচ্ছে ট্রানজ্যাকশনের ব্যাপার। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি রোল ব্যাক করি, তাহলে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যদি এই টেবিলের উপর কোনো ট্রিগারও লেখা থাকে এবং সেখানে যদি কোনো ইনপুট পড়ে, তাহলেও রোল ব্যাক করলে
সবগুলো ইনসার্ট মুছে যাবে। সুতরাং রোলব্যাক খুবই একটা মজার জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো এই ছিল বেসিক্যালি ট্রানজ্যাকশন এবং ট্রানজ্যাকশন কিভাবে কাজ করে সেই ব্যাপারটা। নেক্সট ভিডিওতে আমরা আসলে দেখব এই যে আমরা এখানে আইসোলেশন লেভেল ইউজ করেছি এসকিউএল সার্ভারের ক্ষেত্রে, যখন ট্রানজ্যাকশন ইউজ করা হয় তখন আইসোলেশন লেভেলগুলো কেমন, এগুলো কি, এটা ডিটেলস নিয়ে আমরা নেক্সট ভিডিওতে জানবো। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।